সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শুভ বিকাল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের অলরেডি পরীক্ষার ডেট আপনারা পেয়ে গেছেন, পরীক্ষাও আসন্ন। এজন্য যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা করার কিছু থাকে তাহলে আপনারা করতে পারেন। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুস্তক সমালোচনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমালোচনা কথাটা শুনলে আমাদের অলরেডি মনের মধ্যে একটা অনুভূতি কাজ করে যে আমরা কিন্তু কেউই সমালোচনা পছন্দ করি না, তাই না? সচরাচর যেটা হয়ে থাকে। কিন্তু কিছু কিছু সমালোচনা আছে যেটা সঠিক পথের নির্দেশ দেয়, সঠিক জিনিস সম্পর্কে ধারণা দেয়। ঠিক তদ্রূপ এই পুস্তকে ভালো মন্দ বিষয়টা যাচাই বাছাই করা যায়। তা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ক্ষেত্রে যে সমালোচনাটা সাধারণত আমরা দেখে থাকি বা করে থাকি সেটা গঠনমূলক। সেটা হচ্ছে সাধারণত পুস্তকের সমালোচনাটাই করা হয়ে থাকে। কেমন সে সমালোচনা? সেটা হচ্ছে পুস্তকটি ভালো কি মন্দ। এখানে সমালোচনা হলো যাচাই বাছাই করা। যাচাই ভালো এবং মন্দ যাচাই বাছাই করার ফলে পরে আমরা সঠিক বিষয়টা চিহ্নিত করতে পারি এবং গ্রহণ করতে পারি। তা এই সমালোচনার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বুক রিভিউ বা পুস্তক সমালোচনা। এখানে লাইব্রেরি ক্ষেত্রে সাধারণত পুস্তকের সমালোচনা করা হয়ে থাকে। এই পুস্তক সমালোচনার কিন্তু দুটি তাৎপর্যপূর্ণ অর্থ আছে। হ্যাঁ, সেটা কি? প্রথমত হচ্ছে পুস্তকের পাবলিসিটির জন্য, অর্থাৎ পরিচয়ের জন্য বা পরিচিতির জন্য। এই যে পাবলিসিটি দেখেন না, আমরা বিভিন্ন যখন কোনো নতুন সামগ্রী বা সাধারণত যেটা দেখা যায়, কোনো ডাক্তার যখন নতুন আসেন কোনো শহরে রোগী দেখবেন সেই উদ্দেশ্যে তার নামের পাবলিসিটি করা হয়। এটা কি? পরিচিতির জন্য। ঠিক তদ্রূপ এই পুস্তক সমালোচনার মাধ্যমে পুস্তকের পাবলিসিটি করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে পুস্তক বাছাইয়ের জন্য। পুস্তক ভালো কি মন্দ গ্রহণ করা যাবে কি যাবে না সেই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু পুস্তক সমালোচনা করা হয়ে থাকে। যে দেশে পুস্তক নির্বাচনী পরিষদ কাজ করেন তাদের কিন্তু পুস্তক সমালোচনা থেকে বিশেষভাবে তারা কি করে থাকেন? সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন। কারণ পুস্তক নির্বাচন করতে হলে পুস্তকের ভালো এবং মন্দ দুটি সাইড কিন্তু আলোচনা করতে হয়। আলোচনা করে যেটা সর্বাধিক গ্রহণযোগ্য সেটাকে কিন্তু নির্বাচন করা হয়। এইভাবে কিন্তু পুস্তক নির্বাচিত হয়ে থাকে। তাই এই পুস্তক সমালোচনা তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ক্ষেত্রে যে পুস্তক সমালোচনাটা সাধারণত করা হয়ে থাকে সেটা হচ্ছে একটা পুস্তকের তার চারিত্রিক বৈশিষ্ট্য বা আঙ্গিক বৈশিষ্ট্য, তার ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করে তারপর সেটাকে গ্রহণ করা হয়। আর এই কারণেই কিন্তু পুস্তক সমালোচনা করা হয়ে থাকে। সাধারণত দেখা যায় বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু বিভিন্ন বইয়ের যে নতুন কোনো বই পাবলিশ হলে বা প্রকাশিত হলে তার একটা সমালোচনা প্রকাশিত হয়। আর এই সমালোচনা প্রকাশিত হওয়ার মাধ্যমে বইটি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে, কারণ বইয়ের ভালো মন্দ দুটো সাইড আলোচনা হয়ে থাকে। আর তার মাধ্যমে এটা পরিচিতিও বাড়ে, প্লাস এর গ্রহণযোগ্যতাও বাড়ে। তাই এই পুস্তক সমালোচনার একটা সুন্দর সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি যে সাহিত্যকর্মের মূল্যায়ন হলো পুস্তক সমালোচনা, যা সাধারণ সাময়িকী বা পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে কি? যে অ্যান ইভ্যালুয়েশন অফ এ লিটারেরি ওয়ার্ক, অ্যান ইভ্যালুয়েশন অফ এ লিটারেরি ওয়ার্ক এর অর্থ হচ্ছে সাহিত্যকর্মের মূল্যায়ন হচ্ছে পুস্তক সমালোচনা।
usually published in a periodical or a newspaper is called book review, যা সাধারণ সাময়িকী বা পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে। তাহলে সংজ্ঞাটা কি, যে সাহিত্যকর্মের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা কিন্তু এই পুস্তক সমালোচনা, যেটা কি করা হয়, যেটা সাধারণত সাময়িকী বা পত্র পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে। তাহলে সমালোচনাটা কি শিক্ষার্থীবৃন্দ? সমালোচনাটা হচ্ছে সাহিত্যকর্মের মূল্যায়ন। তাহলে দেখেছেন যে আমরা সচরাচর আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বা সমাজ জীবনে যে সমালোচনা কথাটা আমরা সবসময়ই নেগেটিভ ভাবে ধরে থাকি, সেই সমালোচনাটাকে দেখেন, সেই সমালোচনা কতটা গঠনমূলক, যার মাধ্যমে সঠিক জিনিসটা আমরা গ্রহণ করতে পারছি। তাই আমাদের ব্যক্তিগত জীবনে যদি এরকম আমরা সমালোচিত হয়ে থাকি, তাহলে এটাও কিন্তু একটা গুড সাইড আছে, যেটা যার মাধ্যমে আমরা নিজেকে সংশোধন করার সুযোগ থাকে, সংশোধন করতে পারি এবং সঠিক মানে পথে বা সঠিক ব্যক্তি হিসেবে চিহ্নিত হতে পারি। ঠিক তদ্রূপ বইয়ের জগতে ওরকমই পুস্তক, তার কর্মের যে সাহিত্য কর্ম আছে, তার যে মানে সঠিক সঠিক জিনিসটা তা মানে যাচাই বাছাইয়ের করে গ্রহণ করাটাই হচ্ছে কিন্তু এই সমালোচনা, পুস্তক সমালোচনা। তাহলে আমরা বুঝলাম যে একটা জিনিসের চারিত্রিক বা আঙ্গিক বৈশিষ্ট্য, তার হলো ভালো মন্দ দিক বিচার বিবেচনা করে যখন কোনো পুস্তক গ্রহণ করা হয়, সেটাকে আমরা পুস্তক সমালোচনা হিসেবে আখ্যায়িত করে থাকি। এবার দেখি যে পুস্তক সমালোচনার প্রকারভেদ, অর্থাৎ পুস্তক সমালোচনা কয় ভাগে বিভক্ত। সাধারণত পুস্তক সমালোচনা দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত। দৈনিক পত্রপত্রিকা সাময়িকীতে যে বিভিন্নভাবে বিভিন্ন যে মানে বইয়ের সমালোচনা প্রকাশিত হয়, আপনারা অনেকেই দেখে থাকেন, পড়ে থাকেন। হ্যাঁ, তো এই যে যেসব সমালোচনা করা হয়ে থাকে, এটা লিখিতভাবে করা হয় বলে এটাকে, এই সমালোচনাকে আমরা লিখিত সমালোচনা বলে আখ্যায়িত করে থাকি। পুস্তক ব্যবসায়ীরা কি করে? পুস্তক ব্যবসায়ীরাও মাঝে মাঝে তাদের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে লিখিত পুস্তক সমালোচনার ব্যবস্থা করে থাকেন। তারা কি করে, যে এই যে আমি আগেই বলেছি, পুস্তক সমালোচনা কিন্তু দুইটা তাৎপর্য, একটা হচ্ছে পাবলিসিটির জন্য, আর একটা হচ্ছে কি সঠিক বইয়ের সঠিক বাছাইয়ের জন্য। তা পুস্তক বিক্রেতারা সবসময় চাবে তাদের হলো বইটি অধিক বিক্রি হোক, আর এই জন্যে ওনারা কিন্তু মাঝে মাঝে কি করে, এই পুস্তকের পাবলিসিটির ব্যবস্থা করে থাকেন, যে কারণে পুস্তকটা অনেক সময় দেখা যায় যে এই পাবলিসিটির কারণে, পাবলিসিটি যদি সুন্দর হয়ে থাকে, অনেক সময় অধিক বিক্রি হয়। সেজন্য ওনারা ব্যবসায়িক উদ্দেশ্যকে সফল করার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকেন। আর মৌখিক সমালোচনা, মৌখিক সমালোচনা কি? সাধারণত পুস্তক নির্বাচনী পরিষদ এবং যে রেডিও, টিভি মাধ্যমে, বিভিন্ন টিভিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে সমালোচনা করা হয় বা করে থাকেন, তাকে বলা হয় মৌখিক সমালোচনা। আপনারা দেখবেন বিভিন্ন টক শো হয়, তারপর বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয়। এই সমস্ত আলোচনায় দেখা যায় কি যে এর যে বিষয়টা নিয়ে আলোচনা হয়, তার একটা গুড সাইড, একটা ব্যাড সাইড, সব সাইডই উপস্থাপন করা হয়। এর মাধ্যমে সঠিক জিনিসটা কিন্তু চলে আসে। এই ধরনের সমালোচনাটাকে বলা হয় মৌখিক সমালোচনা বা ওরাল রিভিউ। তাহলে আমরা কিন্তু অলরেডি পুস্তক সমালোচনা কি, পুস্তক সমালোচনা প্রকারভেদ সম্পর্কে জানতে পারলাম। এখন দেখি এই পুস্তক সমালোচনার কতটুকু প্রয়োজন বা এর গুরুত্ব কেমন, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো জিনিসের কিন্তু যে কোনো জিনিস কিন্তু গুরুত্ব বহন করে, তাই না? প্রত্যেকটা জিনিসের প্রয়োজনও রয়েছে। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে পুস্তক সমালোচনার ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ পুস্তক সমালোচনা যে বা যে সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেগুলি আমি আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে সমস্ত বই পড়া।
সমস্ত বই পড়া। একজন গ্রন্থাগারিকের পক্ষে একটা লাইব্রেরি কালেকশন বা সংগ্রহ বৃদ্ধি করার ক্ষেত্রে বা সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু সমস্ত বই পড়া সম্ভব হয় না। সেক্ষেত্রে তাকে কিন্তু গ্রন্থাগারের পুস্তক সংগ্রহের ক্ষেত্রে এই পুস্তক সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন বই সম্পর্কে যে আলোচনা সমালোচনা প্রকাশিত হয় সেটাকে দেখে কিন্তু বই সম্পর্কে একটা অভিজ্ঞতা আসে। আর তার থেকেই কিন্তু বইটা বই সম্পর্কে আমাদের জানা হয়ে যায়। এই জন্য আমরা মানে আমরা বলতে যে গ্রন্থাগারিক দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন বই বই সম্পর্কে ওয়াকিবহাল হয়ে থাকেন। আর যে কারণে খুব দ্রুত তার প্রয়োজন কিনা সে সম্পর্কে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। তাই পুস্তক সমালোচনা এই ব্যাপারে কি করে, পুস্তক গ্রহণের ক্ষেত্রে সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য এই বই সংগ্রহের ক্ষেত্রে পুস্তক সমালোচনার প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মান সম্পন্ন কিনা। যখন কোনো লাইব্রেরির ক্ষেত্রে বই গ্রহণ করা হয় বা সংগ্রহ করা হয় তখন ওই বইটি মানসম্পন্ন কিনা, পাঠক এটা গ্রহণ করবে কিনা, পাঠক এই বই থেকে কতটুকু উপকৃত হবে, তার জ্ঞান চর্চার পথে তাকে কতটুকু সহায়তা করবে, এই সমস্ত বিষয়গুলো যখন চিন্তা করতে হয় তা না হলে কিন্তু পাঠকরা তাদের পাঠ স্পৃহা কি ব্যাহত হবে। তা এই সমস্ত বিষয়গুলো যখন চিন্তা করে বই সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে এই পুস্তক সমালোচনা প্রয়োজন হয়ে পড়ে। এর মাধ্যমে সঠিক জিনিসটা সহজে অনুধাবন করা যায় এবং তা দেখে গ্রন্থাগারিক তার গ্রন্থাগারে এটা গ্রহণ করতে পারেন, তার জন্য নির্বাচিত করতে পারেন। 3 নম্বর হচ্ছে নির্ভরযোগ্যতা, অর্থাৎ জনসাধারণের নিকট নতুন পুস্তকটির যে বর্ণনা সে বর্ণনা সমালোচনার মাধ্যমে তুলে ধরা হয়। আর সে কারণেই পাঠকের মধ্যে পুস্তকের গ্রহণযোগ্যতা কি হয়, গ্রহণযোগ্যতা বাড়ে। কারণ যখন কোনো পুস্তককে যাচাই বাছাই সমালোচনা হচ্ছে যাচাই ভালো মন্দ দুটা বিষয় যাচাই বাছাই করা হয় এবং যাচাই বাছাই করার পরে পাঠক কিন্তু বুঝতে পারে যে এই বইটি তার জন্য নির্ভরযোগ্য হবে কিনা। নির্ভরযোগ্য যখন হয় তখন তার পাঠক চাহিদা বৃদ্ধি পায়। সে কারণে এই পুস্তক সমালোচনা পাঠকের মধ্যে পুস্তকের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। কিসের মাধ্যমে? আর 4 নম্বর হচ্ছে বইয়ের বিষয়বস্তু। বইয়ের বিষয়বস্তু সম্পর্কে মতবাদ গড়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ বইটি কাদের জন্য মানে কাদের জন্য প্রযোজ্য, বিশেষ শ্রেণী ছাত্র বা সাধারণ লোকের জন্য কিনা, মানে কোন সম্প্রদায়ের পাঠকের জন্য এটা প্রযোজ্য সেটা কিন্তু পুস্তক সমালোচনার মাধ্যমে হচ্ছে যাচাই বাছাই করা যায় আর কি। তারপরে হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ পুস্তক গ্রন্থাগারের যে পুস্তক নির্বাচন করা হয় সেই নির্বাচনের জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য নির্ভরযোগ্য সাহায্যকারী হিসেবে কাজ করে থাকে এই পুস্তক সমালোচনা। আর এই কাজে পুস্তক সমালোচনার গুরুত্ব অপরিসীম। এখন নতুন নতুন তথ্য, পুস্তক সমালোচনায় একটি পুস্তক সম্পর্কে কি করে, নতুন নতুন তথ্য দিয়ে থাকে, তথ্য নতুন নতুন বর্ণনা উপস্থাপন করে থাকে যার ভালো মন্দ দুটি দিক তুলে ধরা হয়। আর তার মাধ্যমে তুলে ধরে এবং বৈশিষ্ট্য সমূহ কি করে বিশ্লেষণ করে, অর্থাৎ এই সম্বন্ধে যত তথ্য আছে তা জানা যায়। আর আগাম তথ্য, বই যখন বাজারে আসে তখন কিন্তু ওই বই সম্পর্কে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হয়ে থাকে। সেই বই সম্পর্কে যে সমস্ত আগাম তথ্য এই পত্রপত্রিকায় প্রকাশিত হয় সে সম্পর্কে এর যাচাই বাছাই করা হয়। হ্যাঁ, আর এই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু কি হয়, সমালোচিত হয়ে থাকে। এই সমালোচনার মাধ্যমে কিন্তু পাঠক বই সম্পর্কে অবগত হতে পারে, অর্থাৎ বই সম্পর্কে আগাম তথ্য পেয়ে যেতে পারে। সেজন্য এই পুস্তক সমালোচনা কিন্তু বই নির্বাচনের ক্ষেত্রে আগাম তথ্য বই নির্বাচন বা বইয়ের সম্পর্কে নতুন
সংগ্রহের ক্ষেত্রে আগাম যে সমস্ত তথ্য দেয় সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ সহযোগিতা করে থাকে। তারপর কি সময় বাঁচায়, সময় বাঁচায় এটা হচ্ছে গ্রন্থাগারিকদের শ্রম এবং সময় বাঁচায়, যা বিশেষভাবে প্রয়োজনও বটে। এটা কিন্তু যে এর মাধ্যমে কি করে, এর মাধ্যমে গ্রন্থাগারে পুস্তক সংগ্রহ বা নির্বাচনের ক্ষেত্রে গ্রন্থাগারিকদের শ্রম সময় দুটাই কিন্তু সেভ করে। আর 9 নম্বর হচ্ছে রেডিও টিভির সমালোচনা। সাধারণত রেডিও টিভি এগুলো হচ্ছে এই একই সময় যে এই একজন দর্শক দেখেন না, এখানে হাজার হাজার দর্শক একই সময়ে কিন্তু দেখতে পারে, যার কারণে সেই মানে বইয়ের সমালোচনা করে বই ও পরিচিতিটা কি করা হয়, পরিচিতিটা বেড়ে যায়। মানে একই সময়ে যখন রেডিও টিভিতে প্রচার করা হয় তখন হাজার হাজার দর্শক বইটি সম্পর্কে বইয়ের তথ্য সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, এবং এই বই সম্পর্কে জনগণের উপরে কি করে, উৎসাহ সঞ্চার করে। এই সমস্ত কাজে বইয়ের মানে পুস্তক সমালোচনা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া লেখকের লেখায় প্রাথমিক যে মূল্যায়ন ঘটে তা সমালোচকের হাতে সমালোচনার মাধ্যমে কিন্তু সেটা হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে কি যে গ্রন্থাগারিককে পুস্তক নির্বাচনের জন্য পুস্তক সমালোচনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর আর এক্ষেত্রে বই নির্বাচনের ক্ষেত্রে পুস্তক সমালোচনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগেই বলেছি যে আপনাদের পরীক্ষা আসন্ন, যদি কোনো জানার থাকে বা প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনাদের কিন্তু বিভিন্ন ভাইভাতে বা অনেক সময়ে যে শর্ট নোট হিসেবে বিভিন্ন যে বিষয় আসে তার মধ্যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসতে পারে। আর শর্ট নোট হিসেবে সরি, ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করা হয় বিভিন্ন প্রশ্ন, সে সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। সেটা হচ্ছে যেমন লাইব্রেরি কি, লাইব্রেরি কত প্রকার, তারপরে হচ্ছে এই যে যেখানে লেখাপড়া করছেন এই লেখাপড়া, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা কোন ধরনের লাইব্রেরির আওতাভুক্ত, জনগণের বিশ্ববিদ্যালয় বলা হয় কোন লাইব্রেরিকে, তারপরে হচ্ছে ডিডিসি কি, মেলভিল ডিউ কে, গ্রন্থাগারের পঞ্চনীতি কি, এর উদ্ভাবক কে, এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের এসে থাকে। আপনারা কিন্তু এগুলো একটু খেয়াল করবেন, দেখবেন। ক্যাটালগ কাকে বলে, শ্রেণীকরণ কাকে বলে, ক্যাটালগ কার্ডের মাপ কত, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের ভাইভা বোর্ডে হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এ পর্যন্ত।